সমকামী শব্দটা একটাই, রহস্যময়। এই জীবনে সুখী হতে হলে কিছু একটা করে যেতে হবে, একটু ভালোবাসতে হবে আর একটু আশা করতে হবে। এর মধ্যেই লুকিয়ে আছে পুরো জীবন। হ্যাঁ বন্ধুরা, আমরা কে হব যারা দীর্ঘ, সুস্থ এবং সুখী জীবনযাপনের স্বপ্ন দেখি না? একজন ভালো জীবনসঙ্গী চাই না? ব্যথা বা অসুস্থতা থেকে সুরক্ষিত থাকতে চাই না? অথবা তাদের সমস্ত ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে চাই না? না, তাই না? আমরা সকলেই সুখ এবং পরিপূর্ণতার সন্ধানে এই পৃথিবীতে আমাদের পুরো জীবন ব্যয় করি। এবং আমরা বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় বই নিয়ে আলোচনা করব, যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই বইটির নাম হল হ্যালো, আমি পল্লবী, এবং আমি এখানে একজন সমকামীর যাত্রায় এসেছি যে ধাঁধা সমাধান করে। ব্যস্ত শব্দ দুটি জীবন এবং অর্থ বোঝাতে একত্রিত হয়েছে এবং যা সর্বদা ব্যস্ত থাকার আনন্দ হিসাবে অনুবাদ করে। এখানে ব্যস্ত থাকা মানে একটি পূর্ণ জীবন যাপন করা। তোমার ভেতরে একটা আবেগ আছে, একটা অনন্য প্রতিভা, যা তোমার দিনগুলোকে অর্থপূর্ণ করে তোলে এবং শেষ পর্যন্ত তোমার সেরাটা ভাগ করে নিতে চায়। যদি তুমি এখনও জানো না যে সেটা কি, তাহলে তোমার লক্ষ্য হলো সেটা খুঁজে বের করা। কিন্তু আমাদের মধ্যে একটা মিল আছে, তা হলো আমরা সকলেই অর্থ খুঁজছি। যখন আমরা আমাদের দিনগুলো আমাদের কাছে অর্থপূর্ণ কিছুর সাথে সংযুক্ত বোধ করে কাটাই, তখন আমরা আরও পূর্ণভাবে বেঁচে থাকি। যখন আমরা সেই সংযোগ হারিয়ে ফেলি, তখন আমরা হতাশা বোধ করি। আমাদের অনগাই প্রতীকের গভীরে লুকিয়ে আছে, এবং এটি খুঁজে পেতে আমাদের নিজেদের গভীরে তাকাতে হবে। আমি জাপানের ওকিনাও দ্বীপে জন্মগ্রহণ করেছি। এটি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের দ্বীপ হিসেবেও পরিচিত। মানুষের মতে আমাদের অনগাই হল আমাদের সকালে ঘুম থেকে ওঠার কারণ। একবার তুমি তোমার অনগাই আবিষ্কার করলে, এটি অনুসরণ করে এবং প্রতিদিন এটি লালন পালন করলে তোমার জীবনে অর্থ আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হোক বা কোথাও, এটি আপনার সাথে যা কিছু ঘটে তা আরাম করতে এবং উপভোগ করতে সক্ষম হওয়া সম্পর্কে। উদ্দেশ্য এবং উদ্দেশ্যর মধ্যে পার্থক্য রয়েছে একবার স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়ে যাওয়ার পর। উদ্দেশ্য প্রণোদিত মানুষের মধ্যে একটা জিনিস মিল থাকে, যে তারা তাদের আবেগকে অনুসরণ করে, তা যাই হোক না কেন। এই মৌলিক নীতি দিয়ে শুরু করা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। মানব বিকাশের অনেক আধ্যাত্মিক ঐতিহ্য এবং তত্ত্ব কোনো না কোনোভাবে এটি ভাগ করে নেয়। মনে হয় জীবনের উদ্দেশ্য হল উদ্দেশ্য খুঁজে বের করা এবং উদ্দেশ্য তৈরি করা। আপনি অবশ্যই আপনার জীবনের উদ্দেশ্য বেছে নেন না, আপনি এটি খুঁজে পান। তবে আপনি এটি দিয়ে যা করেন সেটা আপনার নিজস্ব কাজ। এটি দেখার আরেকটা উপায় হতে পারে ভাগ্য এবং স্বাধীন ইচ্ছাকে একত্রিত করা, অর্থাৎ আপনার ভাগ্যকে ভালোবাসুন এবং সক্রিয়ভাবে এটি আপনার স্বাধীন ইচ্ছার সাথে বেছে নিন। এটি দেখার আরেকটা উপায় হতে পারে অভ্যন্তরীণ উদ্দেশ্য এবং বাইরের উদ্দেশ্যকে একত্রিত করা। আপনার অভ্যন্তরীণ উদ্দেশ্য অর্থাৎ সত্তাকে আপনার বাইরের উদ্দেশ্যের সাথে অর্থাৎ করার সাথে সমন্বিত করুন। আমরা নিম্নলিখিত বিভাগগুলিতে একই উদ্দেশ্য বর্ণিত 10টি নিয়ম নিয়ে আলোচনা করব, যা নিম্নরূপ। সক্রিয় থাকুন। যদি ইন্টারনেট না থাকে, ধীরে ধীরে খান। আপনার পেট সম্পূর্ণরূপে পূরণ করুন। নিজেকে ভালো বন্ধুদের সাথে ঘিরে রাখুন। আপনার পরবর্তী জন্মদিনের জন্য সুস্থ থাকুন। বিস্তৃতভাবে হাসুন। অনুসরণ করুন। এই জাপানিদের দীর্ঘজীবী জীবনের রহস্য উন্মোচন করুন এবং আপনার নিজস্ব গিগাইব খুঁজে পেতে সাহায্য করুন। এই বইয়ের মূল উদ্দেশ্য হল যারা গিগে খুঁজে পেয়েছেন সকলের জন্য দীর্ঘ এবং সুখী জীবনের রহস্য আপনাদের কাছে প্রকাশ করা। কারণ যারা গিগে খুঁজে পেয়েছেন সকলেই দীর্ঘ এবং সুখী জীবনযাপন করছেন। একটি জাপানি প্রবাদ অনুযায়ী, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যদি কর্মব্যস্ততায় পূর্ণ থাকে, তবেই আপনি 100 বছর বেঁচে থাকতে চাইবেন। আমরা এই মৌলিক নীতির ওপর এই চমৎকার আলোচনা চালিয়ে যাব। আমাদের সাথেই থাকুন। বৃদ্ধ বয়সেও যৌবন, সর্বোপরি আমাদের অস্তিত্বের কারণ কি? জীবনে আমরা যত উত্থান পত্তনের মুখোমুখি হই না কেন, প্রশ্নটি অনিবার্যভাবে উঠে আসে, আসুন অতিরিক্ত না করে সবকিছু চালিয়ে যাই। আমি পল্লবী আপনার সাথে আছি এবং আমরা জাপানি জীবন দর্শনের উপর ভিত্তি করে একটি অত্যন্ত অনুপ্রাণিত এবং প্রশংসনীয় বই নিয়ে আলোচনা করছি, যার নাম অনগে। এটা বিশ্বাস করা হয় যে প্রত্যেকের জীবনেই গি থাকে। অন্যান্য দেশের লোকেরা এটিকে অন্য কোনো নামে ডাকবে। একবার যখন তুমি তোমার একটি গ্যাস সম্পর্কে স্পষ্ট হয়ে যাবে, তখন সুখ এবং তৃপ্তি স্বয়ংক্রিয়ভাবে আসে এবং এটাই জীবনকে তারা আসল মানে দেয়। এই বইটি তাদের শারীরিক ও মানসিক বুদ্ধিমত্তার মাধ্যমে
জাপানিদের নিরন্তর স্বাস্থ্যের রহস্যও প্রকাশ করবে। আপনি জেনে অবাক হবেন যে এখানকার লোকেরা অবসর মতো শব্দও জানে না। জীবনের উদ্দেশ্য তাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে যতক্ষণ তাদের শরীর তাদের সমর্থন করে ততক্ষণ তারা তাদের প্রিয় জিনিসগুলি করে চলেছে। তাই তারা সর্বদা ব্যস্ত এবং ব্যস্ত। আমাদের জীবনের গভীরে একটি গ্যাস লুকিয়ে আছে এবং এটি খুঁজে পেতে অধ্যবসায় প্রয়োজন। জাপানি দ্বীপের লোকেরা বলে যে তাদের সকলের সকালে ঘুম থেকে ওঠার কারণ আছে, একটি গ্যাস যা তারা খুঁজে পেয়েছে। জাপানের ছোট্ট দ্বীপ ওকিনাওয়া তার নীল রঙের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। অনেক দীর্ঘজীবী মানুষ একসাথে থাকে। দীর্ঘায়ুর হওয়ার সম্পর্কে আরও জানতে গিয়ে দেখা গেল যে জাপানিদের খাদ্যাভ্যাস বিকশিত হয়েছে এবং তাদের খাদ্য সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। 5টি নীল অঞ্চল সম্পর্কে জ্ঞান তাদের দীর্ঘায়ুর একটি প্রধান কারণ। এখানকার মানুষ কোনো বড় অসুস্থতায় ভোগে না এবং বেশিরভাগ মানুষ পূর্ণ জীবনযাপন করে বলে জানা গেছে। এখানকার মহিলারা বিশ্বের অন্যান্য দ্বীপপুঞ্জের মহিলাদের তুলনায় সুস্থ এবং দীর্ঘজীবী হন। বইয়ের পরবর্তী কয়েকটি বিভাগে আমরা ওকিনাওয়া দ্বীপে বসবাসকারী মানুষের দীর্ঘায়ুর পেছনে অন্যান্য কারণগুলিও পরীক্ষা করব। পৃথিবীতে এই জাতীয় মোট 5টি নীল অঞ্চল রয়েছে। 5টি নীল অঞ্চলের মধ্যে 3টি সমুদ্রের মাঝখানে অবস্থিত। ফলস্বরূপ সেখানে বস্তুগত সম্পদ খুব সীমিত, তাই এই লোকেদের একে অপরকে সাহায্য করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু এটিই তাদের দীর্ঘজীবনের রহস্য। 5টি নীল অঞ্চল অধ্যয়নকারী বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তাদের দীর্ঘায়ুর রহস্য খাদ্য সংস্কৃতি, ব্যায়াম, নিজের লিঙ্গ জানা এবং সামাজিক যোগাযোগের মতো বিষয়গুলির মধ্যে নিহিত। মাংস এবং অ্যালকোহলের পরিমিত ব্যবহার এবং সর্বদা হালকা কার্যকলাপে জড়িত থাকা। অধ্যায় 2, যাত্রা শুরু। আপনার ব্যস্ত সময়সূচি ন্যূনতম রাখুন। এই লোকেরা খুব বেশি ব্যায়াম করে না, কিন্তু তারা মিটিংয়ে হেঁটে যায়। আর তোমার ছাগলকে ব্যস্ত রাখো। জাপানে প্রায়শই একটা কথা বলা হয়, পেট মাত্র 80% ভরে খাও, কখনো পেট ভরে খেও না। তারা বিশ্বাস করে যে খাবার হজমে ব্যয়িত শক্তি সাশ্রয় করে। খাবার মিষ্টি বা ফলের রস সবই সাময়িক আনন্দ দেয়, কিন্তু যদি তুমি এগুলো এড়িয়ে চলতে পারো তাহলে তুমি দীর্ঘ জীবন বাঁচতে পারো। এখানে খাবার অল্প পরিমাণে খাওয়া হয় এবং সামাজিক আচরণ নির্দেশ করে যে যদি খাবার বারবার অর্ডার করা না হয় তাহলে মানুষ অভ্যাসগতভাবে কম খাবে। এটি আরও বন্ধুত্বপূর্ণ আচরণ বলা হয়, কারণ তাদের সংস্কৃতির এটি একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষ মোবি ধারণায় বিশ্বাস করে, যার অর্থ অনেক লোক একটি সাধারণ উদ্দেশ্য জড়ো হয়। অনেকের কাছে সমাজসেবাই তাদের একমাত্র লক্ষ্য। সকলকে সাহায্য করার জন্য একটি সম্পূর্ণ দল আছে, যে কোনো কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর। এই চিন্তা মাথায় রেখেই এখানকার মানুষ এখানে আসে। নিরাপত্তার অনুভূতি এবং চাপমুক্ত দীর্ঘ জীবনযাপনকারী মানুষ, তাই এটি ছিল একজন সমকামী সম্পর্কে তথ্যের সূচনা। আগামী পর্বগুলিতে আমরা শিখব কেন আজকের যুগে মানুষ অকাল বৃদ্ধ হয়। স্বাধীনতা, আমরা আরও বুঝতে পারব যে একজন সমকামী কিভাবে আমাদের উপকার করতে পারে। আমাদের সাথে সংযুক্ত থাকুন। বয়স না হওয়ার রহস্য। হ্যালো, আমি পল্লবী, এই সমকামী চেহারা নিয়ে। আজকের আলোচনার বিষয় হল আপনার বয়সের থেকে কম বয়সী দেখানোর রহস্য। আসুন জেনে নেওয়া যাক কিভাবে ছোট ছোট জিনিস আপনাকে আনন্দ এবং দীর্ঘায়ু এনে দেয় এবং আমাদের ভাবতে বাধ্য করে। এটি অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। শারীরিক ব্যায়ামের মতো মানসিক ব্যায়ামও আমাদের জীবনে অপরিহার্য। এটি আমাদের ব্যস্ত এবং পুনরুজ্জীবিত রাখে। এই কারণেই নতুন জিনিস চেষ্টা করা এবং পরিবর্তনকে আলিঙ্গন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আমাদের মনকে এইভাবে প্রশিক্ষণ দেওয়ার সুবিধাগুলি প্রমাণ করেছে। মানসিক ব্যায়ামের আরেকটি সহজ এবং সরল উদাহরণ হল অন্যদের সাথে খেলা। এমনকি চ্যাট করা মনের মধ্যে একটি নতুন উৎসাহ জাগিয়ে তুলতে পারে, একাকিত্ব এবং হতাশা দূর করে। স্ট্রেস আমাদের জন্য একটি বিল্ডিং ব্লক দীর্ঘায়ু। গবেষণায় দেখা গেছে যে কিছু মানুষ তাদের বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। গবেষণায় দেখা গেছে যে এর পেছনের কারণ প্রায়শই মানসিক চাপ। আসুন জেনে নেওয়া যাক কিভাবে মানসিক চাপ কমানো যায়। আজকাল মানুষ খুব দ্রুতগতির জীবনযাপন করে এবং ক্রমাগত প্রতিযোগিতামূলক পরিবেশে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের জীবন ক্রমাগত সমস্যার সংকেত পায় এবং প্রতিক্রিয়া হিসাবে শরীরে চাপ সৃষ্টি হয়। কখনো কখনো এই চাপ আমাদের জন্য ভালো, কারণ এটি আমাদের চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।
কখনো কখনো এই চাপ আমাদের চাপ কমায় এবং আমাদের সুরক্ষার জন্য কার্যকরী প্রমাণিত হয়। তবে প্রতি অল্প সময় পরপর পুনরাবৃত্তিমূলক চাপ অবশ্যই শরীরের ক্ষতি করতে পারে। চাপ কমাতে এটি সচেতন থাকা গুরুত্বপূর্ণ যে ভয় এবং উদ্বেগ যা আমাদের কষ্ট দেয় তা আসল হোক বা নকল, তার বাস্তব পরিণাম রয়েছে। চাপ আমাদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। এর শরীরের উপরও নেতিবাচক প্রভাব আছে। এটি আমাদের পাচনতন্ত্র থেকে শুরু করে আমাদের ত্বক পর্যন্ত অনেক অঙ্গকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অতএব সমস্যা দেখা দেওয়ার আগেই আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। অনেকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সচেতন থাকাকে সবথেকে গুরুত্বপূর্ণ চাপ উপশমকারী হিসাবে বিবেচনা করা হয়। মননশীলতার অবস্থায় পৌঁছানোর একটা উপায় হলো ধ্যান। ধ্যান আমাদের কাছে আসা তথ্য ফিল্টার করতে দেয় বিশ্বকে, এবং এটি আমাদের মনে প্রবেশ করাতে পারি। আমরা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং বডি স্ক্যানের মাধ্যমেও এটি অর্জন করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে মননশীলতা অর্জন করা যায় এবং আমরা মনোযোগ সহকারে যে কোনো কাজ করলে তা আমাদের চাপ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। অতিরিক্ত বসে থাকা স্থূলতার ক্ষেত্রেও অবদান রাখে। পশ্চিমা দেশগুলিতে বসে থাকার সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে, যা উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো রোগের ঝুঁকি বৃদ্ধি করে, এবং এই রোগগুলি অকাল মৃত্যুরও কারণ হতে পারে। একটু নড়াচড়া এবং দৈনন্দিন জীবনে একটি সামান্য পরিবর্তন এই সমস্যাটি দূর করতে পারে। উদাহরণস্বরূপ, প্রতিদিন অল্প বা হালকা হাঁটাচলা করুন। লিফট ব্যবহারের পরিবর্তে সিঁড়িও ব্যবহার করুন। সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করুন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, নিয়মিত শাকসবজি খান এবং খেলাধুলায় অংশগ্রহণ করুন। এগুলো সবই শরীর ও মন উভয়কেই শক্তি যোগায় এবং আত্মবিশ্বাসও বাড়ায়। মানুষের বয়স শনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হল তাদের ত্বকের অবস্থা। আমাদের শরীরের মধ্যে যে কোনো পরিবর্তন আমাদের ত্বকে স্পষ্টভাবে দেখা যায়। বলা যেতে পারে যে আমাদের ত্বক আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থার আয়না। বিজ্ঞানীরা আরও প্রমাণ করেছেন যে ঘুম তরুণ থাকার সবচেয়ে কার্যকর উপায়। আমরা যখন ঘুমাই তখন আমাদের দেহ তৈরি হয়, যা আমাদের তরুণ দেখাতে সাহায্য করে। আমাদের মনের একটি অসাধারণ শক্তি রয়েছে। আমাদের শরীর তরুণ দেখাবে, এর ওপর বুধের বিরাট প্রভাব রয়েছে। একজন ব্যক্তির সক্রিয় এবং উৎসাহে পরিপূর্ণ থাকা গুরুত্বপূর্ণ। ইতিবাচক মনোভাবের অর্থ হল যে ব্যক্তি সমস্যার মুখোমুখি হয়েও মুখে হাসি ফোটায় না, তাকে সর্বদা তরুণ দেখায়, এবং এটি দীর্ঘায়ুর মূল উপাদান। পরবর্তী অংশে আমরা দীর্ঘায়ু এবং জীবনের উদ্দেশ্যের মধ্যে গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। জীবন এমন কোনো সমস্যা নয় যা আমাদের সর্বদা সমাধান করতে হবে। শুধু মনে রাখবেন যে জীবনের উদ্দেশ্য হল আপনার ভালোবাসার কিছুতে ব্যস্ত থাকা এবং আপনাকে ভালোবাসার মানুষদের দ্বারা বেষ্টিত থাকা। হ্যালো। জাপানের ছোট দ্বীপের মানুষদের বিশ্বের সবচেয়ে প্রাচীন দল হিসেবে পরিচিত। জীবনের এই দর্শনের কারণ হল ভালো খাবার, জীবনধারা এবং সমকামী জীবনযাপন। এটি এমন একটি মানসিক চিকিৎসা পদ্ধতি যেখানে ভুক্তভোগী সোজা হয়ে বসে থাকেন এবং তাদের থেরাপিস্টের প্রশ্নের উত্তর দেন, যা সাধারণত শুনতে খুব কঠিন, যেমন রোগীর চোখের দিকে তাকানো। কেন তারা এখনও আত্মহত্যা করেননি তা জিজ্ঞাসা করলে প্রায়শই রোগী বেঁচে থাকার জন্য একটি ভালো কারণ খুঁজে পান না, এবং তারা একই উদ্দেশ্য নিয়ে তাদের যাত্রা চালিয়ে যান। এমন পরিস্থিতিতে লোকেরা সেলফি কি করেছিল? এটি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সামান্য সাহায্য মাত্র। পিপল থেরাপি সাধারণ মানুষকে তাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, যা তাদের কেবল বেঁচে থাকার জন্য নয়, নতুন অর্থ, আশা দেয় এবং তারা নতুন প্রাণশক্তি এবং উৎসাহের সাথে জীবনযাপন শুরু করে। তারা তাদের নেতিবাচক কাজের ধরন পরিবর্তন করতে এবং সমস্যাগুলি কাটিয়ে উঠতেও শেখে। আসুন এখন বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে কথা বলি। যখনই আমাদের জীবনের উদ্দেশ্যের অভাব হয় বা ঝাপসা হয়ে যায়, তখন আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে হতাশা অনুভব করতে শুরু করি। এটি সাধারণ হতাশা নয়। এই হতাশার মধ্যে এমন একটি শক্তিও থাকে যা নতুন সৃষ্টির দিকে পরিচালিত করে। অতএব এই হতাশাকে একটি ইতিবাচক আবেগ হিসেবেও বিবেচনা করা উচিত। হতাশাকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয় না, বরং এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে মানুষ নিজেরাই বা অন্যদের সাহায্যে তাদের ভাগ্য আবিষ্কার করতে সফল হয়। এর সাহায্যে তারা তৃপ্তির একটি নতুন অনুভূতি অনুভব করে এবং তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য যাত্রা শুরু করে। আমরা এখনো পর্যন্ত যা অর্জন করেছি এবং ভবিষ্যতে আমাদের যা অর্জন করতে হবে তার মধ্যে ব্যবধান
আমাদের মধ্যে চাপ তৈরি করে। প্রায়শই এটি আমাদের সুস্বাস্থ্যের কারণ হয়। যখন আমাদের জীবনে কিছু অর্জন করতে হয় তখন আমরা বিরতি নিই, অথবা তারা নিস্তেজ জীবনযাপন করতে পছন্দ করে না। বিপরীতে আমরা চ্যালেঞ্জে ভরা জীবন পছন্দ করি। এর বিপরীতে আজকার আধুনিক সমাজে মানুষ যা করতে পছন্দ করে তা করে না, বরং যা বলা হয় তা করে। তারা তাদের নিজস্ব সাধনা ত্যাগ করে। মানুষ যা করার ভান করে অথবা আর্থিক স্বাধীনতা অর্জনের এই তাড়াহুড়োয় তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে রাজি হয়। কখনো কখনো এই অভ্যন্তরীণ সংগ্রাম এতটাই পর্যায়ে পৌঁছে যায় যে তারা আত্মহত্যার কথাও ভাবতে শুরু করে। রবিবারের স্নায়ুরোগ এর এক প্রকার। যেহেতু এটি একটি ছুটির দিন, তাই মানুষের প্রায়শই অন্য কোনো কাজ থাকে না এবং এর ফলে তাদের সকালে ঘুম থেকে ওঠার কোনো উদ্দেশ্য থাকে না। তারা নিজেদের মধ্যে একটি শূন্যতা অনুভব করে এবং আজ আমার কি করা উচিত এর মতো প্রশ্নের উত্তর খুঁজতে হয়। যখন তারা কিভাবে সুখে দিন কাটাবো এর মতো প্রশ্নের উত্তর খুঁজতে থাকে, তখন তারা আসলে একটি লক্ষ্যের সন্ধান করে। বুঝতে হবে, যখনই একজন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, যদি সে সফল হয় তবে সে তার অস্তিত্বের যুদ্ধে জয়লাভ করে। তার উদ্দেশ্যকে কর্মে রূপান্তরিত করা একটি অনন্য তৃপ্তি এবং কোনো অনুশোচনা নিয়ে আসে না। আমরা প্রায়শই নিজেদের মধ্যে একটি শূন্যতা অনুভব করি কারণ আমরা উদ্দেশ্য খুঁজে পেতে এবং আমাদের নিজস্ব যুদ্ধে জয়লাভ করতে অক্ষম হই। এই আলোচনার পরবর্তী অংশে আমরা সর্প, মৌরতা এবং সম্পর্কিত একটি সত্তার সম্পর্কে কথা বলবো। কোথাও যেও না, আমাদের সাথে থাকো। মোদির সেলফি তত্ত্ব আমাদের সকলের জন্য আলাদা, কিন্তু আমাদের মধ্যে একটি জিনিস মিল আছে। আমরা সকলেই আমাদের জীবনের অর্থ খুঁজছি। হ্যাঁ বন্ধুরা, হেক্টর গার্সিয়ার এই বক্তব্যের সাথে কে একমত হবে না? সময় মূল্যবান এবং আমাদের এটি নষ্ট করা উচিত নয়। জাপান একটি অনন্য চিহ্ন রেখে গেছে। হ্যালো, তাই যে দশকে মানুষের থেরাপি আবিষ্কৃত হয়েছিল, সেই দশকেই জাপানের সুমামোরিয়াও জীবনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে একটি থেরাপি তৈরি করেছিল, যা নিউরোসিস এবং ওসিডি চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এবং অস্ত্রোপচারের পরে বিষণ্ণতা মোকাবেলায় ব্যবহৃত হয়। একজন মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি মরিতা একজন জৈন বৌদ্ধ এবং তিনি বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতার জ্ঞানকে সমাজ কল্যাণের জন্য ব্যবহার করতে চান। বেশিরভাগ মানসিক চিকিৎসা একজন ব্যক্তির আবেগের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়। মরিয়া থেরাপি আবেগের গ্রহণযোগ্যতা এবং পুনর্নবীকরণ শেখায়। তাদের উপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় না, বরং আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং উদ্বেগ সহ সমস্ত আবেগ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। তাই তাদের থামানোর বা তাদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা আবেগ তৈরি করতে পারি না, তারা নিজেরাই তৈরি হয়। ঋতুর মতো তাদের পরিবর্তন দেখুন এবং তাদের আন্তরিকভাবে গ্রহণ করুন। আমাদের কেবল বর্তমানের ওপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। বাকি চিকিৎসা চলতে থাকবে। আমাদের কখনো কারণ খুঁজে বের করতে বা ব্যাখ্যা দিতে বলা হয় না। আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন। আমরা যদি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি হবে? অন্তত আমরা আমাদের দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণ করতে পারি। আপনি বলতে পারেন যে জীবনের অনেক প্রশ্নের উত্তর আমাদের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের কেবল সেগুলি খুঁজে বের করার এবং প্রকৃত অন্তরকে আবিষ্কার করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আসুন 4টি পর্যায় নিয়ে আলোচনা করা যাক, যা প্রায় 15 থেকে 21 দিন স্থায়ী হয়। প্রথম পর্যায়ে রোগীকে বিশ্রামের জন্য একটি পৃথক ঘরে পাঠানো হয়, যেখানে বাইরের জগতের সাথে সমস্ত যোগাযোগ, টিভি, বই বা বন্ধুদের বিচ্ছিন্ন করা হয়। তাদের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতে হয়। এটি শরীর ও মনকে শান্ত করার জন্য একটি ব্যায়াম। দ্বিতীয় পর্যায়ে তাদের শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে হাঁটতে, হালকা ব্যায়াম করতে এবং একটি ডায়েরিতে তাদের অনুভূতি লিখতে উৎসাহিত করা হয়। 1 সপ্তাহ একাকী ব্যক্তির জীবনযাপন করার পর প্রায় সকলেই এই পর্যায়টি উপভোগ করে। তৃতীয় পর্যায়টি একটু বেশি কঠিন, যার মধ্যে পাহাড়ে আরোহণ, কাঠ কাটা এবং সিরামিক মৃৎপত্র তৈরি অন্তর্ভুক্ত। এই পর্যায়ে রোগীকে শুধুমাত্র সীমিত সংখ্যক আত্মীয়দের সাথে কথা বলতে দেওয়া হয়। চতুর্থ পর্যায়ে তাদের আবার সামাজিক এবং বাস্তব জগতের সাথে সংযোগ স্থাপন করতে বলা হয়। আর শিল্পীরাই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, পৃথিবীকে এমন একজন নতুন এবং বিকশিত ব্যক্তি উপহার দেওয়া, যার জীবনের একটি প্রেরণাদায়ক উদ্দেশ্য আছে।
এবার আসুন এটি সম্পর্কে কথা বলা যাক। এর জন্য আপনার একজন পথপ্রদর্শক বা একটি আধ্যাত্মিক শিবিরের প্রয়োজন। আপনি যদি আপনার অস্তিত্বের লড়াই বুঝতে পারেন, তাহলে সাহসের সাথে এই পথে হাঁটতে কেউ আপনাকে থামাতে পারবে না। আমরা এই পথ অনুসরণ করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিগুলিও বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার নির্বাচিত কাজের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। আপনার খাদ্যাভ্যাস সঠিক হওয়া উচিত। আপনি এটি অল্প পরিমাণে করতে পারেন, তবে কেবল এটিরই প্রয়োজন। আপনি যদি কঠিন পরিস্থিতিতেও তাদের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি এই পৃথিবীতে পরিবর্তন এবং বিকাশের জন্য অনেক সুযোগ পাবেন, যা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে। এখন বলুন, আপনি কি সেই কাজের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করতে প্রস্তুত আছেন, যা আপনাকে করতে অনুপ্রাণিত করে? আমরা এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব। আপনি কোথাও যাবেন না, আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা সর্বদা প্রবাহের সন্ধান করি। মহান দার্শনিক অ্যারিস্টটল কতটা সঠিক বলেছেন। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি পাল্লুও, এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিশ্বখ্যাত বই ওয়ান অ্যান্ড অনলি গেম, যা জাপানি জীবনের দর্শনকে নিখুঁতভাবে ধারণ করে। বন্ধুরা, এই বইটি স্প্যানিশ জুরি হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মোরেলিস লিখেছেন। এই বইটি মূলত স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল এবং পরে হিন্দি ভাষায় অনুবাদ করা হয়েছে। তাই আজকের পর্বে আমরা জীবনের প্রবাহের সাথে চলতে চলতে আমাদের অবসর সময়কে আমাদের নিজের বিকাশের জন্য কিভাবে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। ইংরেজিতে প্রায় বলা হয় গো উইথ দ্য ফ্লো। আপনি গো উইথ দ্য ফ্লো শুনতে পান, যার মানে আপনি প্রবাহের সাথে যান। কল্পনা করুন যে আপনি আপনার প্রিয় জায়গায় আইসক্রিম খাচ্ছেন। আপনার উভয় পাশে সাদা চুল উড়ছে, পরিবেশ প্রাণবন্ত এবং আপনি অনেক মজা করছেন। এমন পরিস্থিতিতে অন্য সব কিছু ভুলে আপনার মনোযোগ কেবল স্কেটিং, আপনার ভারসাম্য বজায় রাখার ওপর। আপনি ঠিক জানেন যে আপনাকে কি করতে হবে, সময়, ফলাফল এবং আগামীকাল স্নানের ওপর সম্পূর্ণ মনোযোগী থাকা। এই পরিস্থিতিতে আপনি স্কেটিং নিয়ে চিন্তা করবেন না। এবং এই সচেতনতার অনুভূতি তিনটি ভিন্ন রূপ নেয়। যখন আপনি অন্যের সঙ্গে এক হয়ে যান, তখন আপনার মনে অন্য কোনো চিন্তা আসে না, আপনার একত্ব অদৃশ্য হয়ে যায় এবং আপনি সেই কাজের সঙ্গে এক হয়ে যান, এবং এটাকেই বলা হয় প্রবাহের সাথে চলা। আমরা সকলেই কোনো না কোনো সময় এই একত্ব অনুভব করেছি। আমরা যখন আমাদের পছন্দের কাজ করি তখন কি হয়? আমরা বুঝতে পারি না যে আমাদের উভয়েরই সময় নেই। যারা বই পড়তে ভালোবাসে তারা খাওয়া দাওয়া ভুলে যায় এবং সময়ের চিন্তা না করে ঘন্টার পর ঘন্টা বইয়ের মধ্যে ডুবে থাকে। ঠিক একইভাবে যারা রান্না করতে ভালোবাসে তারা তাপ বা ঠান্ডার চিন্তা না করে রান্নাঘরে দীর্ঘ সময় কাটায়। এবং এর জটিলতাগুলিও, আমরা যদি এমন কিছু করি যেটা আমাদের পছন্দ নয়, তাহলে আমরা মোটেও সময় ব্যয় করি না। আমরা ঘড়ির দিকে তাকাই, মন এগিয়ে যায় না, না ঘড়ির কাঁটা। এর মধ্যে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো যে একজন ব্যক্তি যেই কাজটি পছন্দ করেন সেটি অন্য আরেকজনের জন্য সমস্যার তৈরি করতে পারে। এটি কি ধরনের কাজ? যখন তুমি সবচেয়ে সুখী থাকো তখন তুমি সময়ের কথা ভুলে যাও এবং তাতে ডুবে যাও, তোমার সমস্ত সমস্যা ভুলে যাও। এই প্রশ্ন ভুলে যাও, এর উত্তর খোঁজা বের করা হলো একটি সত্তার সন্ধান করা। এমন পরিস্থিতিতে প্রবাহ অর্থাৎ প্রবাহের মানে বোঝো। এটি এমন একটি অবস্থা যেখানে আমরা আনন্দময়, উৎসাহী এবং সৃজনশীল জীবনযাপন করি। আমাদের দেহ ও আত্মাকে এতে হারিয়ে ফেলি। যেমন একটি নির্দিষ্ট রীতি অনুসারে জীবনযাপন করে সুখ অর্জনের কোনো জাদুকরী সূত্র নেই, তেমনি প্রবাহ অর্জনের কোনো পদ্ধতি নেই। এই অবস্থায় পৌঁছাতে এবং টিকে থাকতে আমাদের এমন কার্যকলাপে নিজেদের নিযুক্ত করতে হবে যা আমাদের এটি অর্জনে সাহায্য করতে পারে। এই অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের এমন কার্যকলাপে নিজেদের নিযুক্ত করতে হবে যা আমাদের এটি অর্জনে সাহায্য করতে পারে। মনের তৃপ্তি ধরে খাওয়া, মদ্যপান করা এবং টিভির সামনে বসে অস্থায়ী এবং কৃত্রিম আনন্দ খোঁজার পরিবর্তে আমাদের দীর্ঘস্থায়ী সুখের উচ্চ স্তরে সন্ধান করতে হবে। কেবল সৃজনশীল মানুষই এই অবস্থায় বাস করেন না। অনেক ক্রীড়াবিদ, এমনকি দাবা খেলোয়াড় এবং প্রকৌশলীরাও এই অবস্থায় উল্লেখযোগ্য সময় ব্যয় করেন। দাবা খেলোয়াড়রা প্রায়শই তাদের পরবর্তী পদক্ষেপের কথা ভাবার সময় এই অবস্থায় প্রবেশ করেন। গণিতবিদরা সূত্র অনুসন্ধান করার সময় এবং ডাক্তাররা অপারেশন করার সময় এই অবস্থায় প্রবেশ করেন। অসংখ্য পরীক্ষা নিরীক্ষায় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রবাহ অবস্থা সমস্ত বয়স, সংস্কৃতি এবং স্থানের মানুষের জন্য একই। পৃথিবীর যে প্রান্তেই তারা বাস করুক না কেন, নিউ ইয়র্ক হোক বা উপকূল, সবার প্রবাহের অবস্থা একই রকম। কিন্তু যখন আমরা এতে প্রবেশ করি তখন আমাদের মনে কী প্রভাব পড়ে?
যখন আমরা এতে থাকি তখন আমরা সম্পূর্ণরূপে হাতের কাজে ডুবে যাই, অন্য কোনো চিন্তাভাবনা থাকে না। যাই হোক, যখন আমরা প্রবাহে থাকি না, আমরা যাই করি না কেন, আমাদের মন অন্যান্য চিন্তাভাবনায় ডুবে থাকে। গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি আপনি নিজেকে ঘন ঘন একাগ্রতা হারিয়ে ফেলেন, তাহলে আমাদের আসন্ন পর্বগুলিতে এই অডিও বুকের সারাংশটি শুনতে থাকুন, যেখানে আমরা কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে প্রবাহে আসতে সাহায্য করবে। এই আলোচনাটি অনেক দূর এগিয়ে যাবে, আমাদের সাথে অনুসরণ করতে থাকুন। প্রবাহের সাথে যান। সবচেয়ে সুখী মানুষ তারা নয় যারা সবচেয়ে বেশি অর্জন করে, বরং তারা যারা অন্যদের তুলনায় প্রবাহের সাথে বেশি সময় ব্যয় করে। হ্যালো, আমি পল্লবী। আমরা আগের পর্বে প্রবাহের সাথে যান এই ইংরেজি প্রবাদটি নিয়ে আলোচনা করেছি। এই সিরিজের ধারাবাহিকতায় এই অত্যন্ত জনপ্রিয় বইটিতে আজকের আলোচনার বিষয় হল কিছু টিপস যা আপনাকে প্রবাহে পৌঁছাতে সাহায্য করবে। আসুন জেনে নিই সেই টিপসগুলো যা এই সমস্যার সমাধান করবে এবং আপনাকে প্রবাহিত হতে সাহায্য করবে। প্রবাহিত হবার 7টি ধাপ রয়েছে। একটি হলো কি করতে হবে তা জানা, 4টি হলো কিভাবে এটি সর্বোত্তমভাবে করতে হবে তা জানা, 4টি হলো কোথায় যেতে হবে তা জানা। যদি দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ হয় তাহলে 5টি হলো সামনে কি চ্যালেঞ্জ রয়েছে তা জানা, 6টি হলো কোন দক্ষতা প্রয়োজন তা জানা এবং বিভ্রান্ত না হওয়া। আসুন এই ধাপগুলোতে কিভাবে পৌঁছাবেন তা নিয়ে আলোচনা করি। কঠিন কিছু খুঁজে বের করা গুরুত্বপূর্ণ যাতে আপনি নিজেকে আপনার আরাম অঞ্চল থেকে বের করে আনতে পারেন। প্রতিটি খেলাধুলা বা কাজের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে এবং সেগুলির উপর ভিত্তি করে একটি লক্ষ্য অর্জন করা হয়। একইভাবে এই কাজগুলির জন্য কিছু দক্ষতার প্রয়োজন হয়, সেই সাথে খুব সহজ কার্যকলাপও প্রয়োজন। এটি একঘেয়েমি বাড়ায় এবং যদি এটি খুব কঠিন হয় তাহলে একটি কাজ পরিত্যাগ করার সম্ভাবনা বৃদ্ধি পায়। অতএব এই দুটির মধ্যে একটি মধ্যমস্থল খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। আমাদের কেবল সময় নয়, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত। এটি আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। প্রতিবার কাজ করার সময় এমন কিছু করুন যা আপনার আরাম অঞ্চলকে এগিয়ে নিয়ে যায়। পড়ার মতো সহজ কাজের জন্য নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞানের প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি আমরা এমন একটি বই পড়ি যার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, তাহলে তা আমাদের বেশিক্ষণ ব্যস্ত রাখবে না। তবে যদি আমরা আমাদের আগ্রহ এবং ক্ষমতা অনুসারে একটি বই পড়ি, তাহলে আমরা তা উপভোগ করব এবং আমাদের বুদ্ধিও তীক্ষ্ণ হবে। এই উপভোগ এবং প্রবাহ নিশ্চিত করে যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের লক্ষ্য অনুসারে কাজ করছি। তদুপরি নিজের জন্য স্পষ্ট এবং দৃঢ় লক্ষ্য নির্ধারণ করুন। ভিডিও গেম এবং বোর্ড গেমের মতো নিয়ন্ত্রণের সাথে খেলা গেমগুলি নিয়ম মেনে খেলা হয়, তাই এই গেমগুলিতে প্রবাহ অর্জনের সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে খেলার এই কারণে এই গেমগুলির উদ্দেশ্য হল প্রতিপক্ষকে পরাজিত করা। এছাড়াও নিজের রেকর্ড ভাঙাও একটি লক্ষ্য হতে পারে। আমি আশা করি জীবনের লক্ষ্যগুলো স্পষ্ট হতো। একটি বৃহৎ কোম্পানিতে পরিচালিত একটি জরিপের অনুসারে কর্মচারীরা প্রায়শই অভিযোগ করে যে তাদের বসরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারেনি। তারা বড় পরিকল্পনা এবং কৌশল তৈরি করেছিল, কিন্তু নিজেদের জন্য একটি স্পষ্ট এবং দৃঢ় লক্ষ্য নির্ধারণ করেনি। যে কোনো দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার কেবল একটি মানচিত্র নয়, একটি কম্পাসও প্রয়োজন। কাজ করার সময় সেই কাজের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবলীলতা অর্জনের জন্য কাজ শুরু করার আগে একটি স্পষ্ট লক্ষ্য থাকা যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ নিজেকে এতে নিক্ষেপ করা। একটি একক লক্ষ্যে মনোনিবেশ করুন। আজকের প্রযুক্তির কারণে আমরা একটা বড় সমস্যার সম্মুখীন হই। আমাদের বিক্ষিপ্ত মন যা আমাদের একটি একক কাজে মনোনিবেশ করতে বাধা দেয়। ইমেইল টাইপ করার সময়, ফোনের দিকে তাকিয়ে থাকার সময়, মিডিয়া ব্রাউজ করার সময়, অথবা ইউটিউবে ভিডিও দেখার সময়, অথবা বাবার বার্তার উত্তর দেওয়ার সময় ইমেল লেখার কাজটি মাঝখানেই পড়ে যায়। আমাদের সকলের ক্ষেত্রেই এমনটা ঘটে। এক সময় মানুষের ভুল ধারণা ছিল যে এই ধরনের মাল্টিটাস্কিং তাদের সময় বাঁচায়, কিন্তু এখন নিশ্চিত হয়ে গেছে যে এর বিপরীত প্রভাব রয়েছে। এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়া আমাদের শক্তি এবং সময় উভয়ই নষ্ট করে। সাবলীলতা অর্জনের জন্য একটি একক কাজে মনোনিবেশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো নিষ্ঠার সাথে যে কোনো কাজ করার জন্য এই দুটি জিনিস অপরিহার্য: কাজের জন্য একটি ভালো পরিবেশ এবং আমরা যা করছি তাতে আত্মবিশ্বাস। আমরা এই বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং জাপানে একটি একক খেলার মাধ্যমে সাবলীল থাকার গুরুত্ব সম্পর্কে জানব। আপনি যদি আরও জানতে চান, আমাদের সাথে থাকুন। একক খেলার জন্য প্রবাহ। হ্যালো বন্ধুরা, আমি পল্লবী, সুইস কাউন্সিল ফর ওয়ার্কিং লাইফ অ্যান্ড সোশ্যাল রিসার্চ থেকে। জাপানি দর্শনের জন্য প্রবাহের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদের সাথে আছি। একটি গবেষণায় দেখা গেছে যে স্মার্টফোনে আসক্ত ব্যক্তিরা
খুব কম ঘুমান, তাদের সমবয়সীদের সাথে কম যোগাযোগ করেন এবং বিষণ্ণতার স্পষ্ট লক্ষণ দেখা যায়। এই মহামারী এড়াতে এখানে কিছু উপায় দেওয়া হলো। ঘুমোতে যাবার আগে এবং ঘুম থেকে ওঠার পরপরই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও কোনো স্ক্রিন, মোবাইল বা টিভির দিকে তাকানো এড়িয়ে চলুন। আপনার মোবাইল বন্ধ করুন বা অপ্রয়োজনীয় বার্তা বা বিজ্ঞপ্তি বন্ধ করুন। সপ্তাহে একবার, বিশেষ করে শনিবার বা রবিবারে প্রযুক্তির উপবাস পর্যবেক্ষণ করুন। এমন জায়গায় যান যেখানে ওয়াইফাই নেই। দিনে মাত্র 1টি বা 2টি বার্তার উত্তর দিন এবং এর জন্য একটি সময় নির্ধারণ করুন। একইভাবে আপনার ঘণ্টা বাজানোর এবং ফোনে কথা বলার জন্য একটি সময় নির্ধারণ করুন। বিভ্রান্ত হবার এড়াতে আপনাকে সতর্ক রাখার জন্য হাঁটুন। ধ্যানের মতো একটি মননশীলতা ধ্যান অনুশীলনের সাহায্য নিন। জাপানের শিল্পী এবং প্রকৌশলীরা সকলেই একই কৌশলের মাধ্যমে প্রবাহে থাকার গুরুত্ব আবিষ্কার করেছেন। জাপানের মানুষ খুব কমই এটি কেবল করে না, বরং তারা পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কাজে নিজেকে নিয়োজিত করে। জাপানি ভাষায় শেখানো প্রথম শব্দ হল কম্বু, যার অর্থ পরিশ্রমী হওয়া বা তাদের সেরাটা করা। তারা অধ্যবসায়ী। জাপানিরা এমনকি ছোট ছোট কাজও অত্যন্ত নিষ্ঠার সাথে করে। অবসর গ্রহণের পরেও তারা মাঠে কাজ করেন এবং ছুটির দিনেও দোকানে জিনিসপত্র বিক্রি করেন। তারা সকলেই কাজের প্রতি নিষ্ঠা দেখায়। এই দেশটি প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি করেছে, একই সাথে হস্তশিল্প এবং তার সংস্কৃতি সংরক্ষণ করেছে। নির্জনতাও প্রবাহ অর্জনের জন্য খুব কার্যকর। অনেকেই একাকী জীবনযাপনকারীদের অদ্ভুত মনে করেন, কিন্তু তারা অকেজো মানুষের সাথে দেখা করার চেয়ে তাদের পছন্দের জিনিসের সময় ব্যয় করতে বেশি পছন্দ করেন। তারা খুব কম লোকের সাথে দেখা করেন। এরা এমন মানুষ যারা প্রবাহে বাস করেন। তারা তাদের জীবনকে সাধারণভাবে ব্যবহার করেন। প্রশিক্ষণের মাধ্যমে আমরা দ্রুত প্রবাহের অবস্থায় পৌঁছতে পারি, আর ধ্যানই হল মনকে প্রশিক্ষণ দেবার সবচেয়ে কার্যকরী উপায়। পর্যবেক্ষণ করা, আবেগ সম্পর্কে সচেতন থাকা এবং এক জায়গায় মনোনিবেশ করা। ধ্যানের এই যাত্রাটি সঠিকভাবে করার চিন্তা করার চেয়ে উপভোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে মানুষ ধর্মীয় প্রাণী। আমাদের জীবন ধর্মের উপর ভিত্তি করা। অথবা আমরা বলতে পারি যে মানুষ কেবল ব্যস্ত থাকার জন্য ধর্ম পালন করে। জাপানে এমনকি আধুনিক যুগেও সঠিক পরিমাণের রুটিন এবং ধর্ম একে অপরের সাথে মিশে আছে। বৌদ্ধ ধর্ম এবং শিন্তো জাপানে বিশেষভাবে জনপ্রিয়। এই ধর্মগুলি নিয়মের চেয়ে ধর্মকে বেশি গুরুত্ব দেয়। ব্যবসা করার সময় শেষ ফলাফলের চেয়ে প্রক্রিয়া এবং আপনি কিভাবে এটি করেন তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি অর্থনীতির জন্য ভালো। ধর্মীয় আচার অনুষ্ঠান সর্বদা প্রতিটি পদে নির্দেশনা এবং আপনার লক্ষ্য অর্জনের প্রশিক্ষণ প্রদান করে। এটি আপনাকে নিজের জন্য ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করবে। সুখ কমের মধ্যে খোঁজা উচিত, ফলাফলে নয়। যারা অনেক অর্জন করে তারা সুখী নয়। যারা বেশিরভাগ সময় প্রবাহিত অবস্থায় ব্যয় করেন তারা আরও সুখী। পথপ্রদর্শক খুঁজে পেতে প্রবাহ ব্যবহার করুন। আপনাকে প্রবাহিত করে এমন সমস্ত কার্যক্রম কাগজে লিখুন। কোন কার্যক্রমগুলি আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? আপনি কি একা না দলের সাথে করতে পছন্দ করেন, নাকি শারীরিক কঠোর কার্যক্রম বেশি পছন্দ করেন, নাকি কম চিন্তাভাবনা জড়িত এমন কার্যক্রম? সম্ভবত আপনি এই প্রশ্নগুলিতে আপনার আসল আহ্বান খুঁজে পাবেন এবং আপনার জীবনযাপনের একটি নতুন উপায় আবিষ্কার করবেন। যদি না হয়, আপনার অনুসন্ধান চালিয়ে যান। যদি আপনি পারেন, জীবন দর্শনের ওপর আমাদের আলোচনা চলতে থাকবে। আমাদের সাথে থাকুন।